আমন্ত্রণ সবাইকে জেডএসআরএম নিবেদিত আওয়াজ ডেমোক্রেসি অনুষ্ঠানে। সঙ্গে আছে আমি ডক্টর তৌহিদুল হক। দর্শক, আগামী ৮ মে থেকে ৪ ধাপে অনুষ্ঠিত হবে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন। এরই মধ্যে নির্বাচনের প্রথম ধাপে চেয়ারম্যান পদে ৬ জন, ভাইস চেয়ারম্যান পদে ৯ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ১০ জন বিনা ভোটে জয়ী হয়েছেন। বিএনপি নেতৃত্বাধীন বিরোধী জোট স্থানীয় নির্বাচনও বয়কট করেছে। ফলে নির্বাচন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ করতে দলীয় প্রতীক ছাড়াই নির্বাচনে অংশ নিচ্ছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। আসন্ন উপজেলা নির্বাচনে বিশৃঙ্খলা ও সহিংসতা হতে পারে আশঙ্কা প্রকাশ করে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল বলেছেন, সুষ্ঠু ভোটে ব্যর্থ হলে গণতান্ত্রিক ধারাবাহিকতা ক্ষুণ্ণ হতে পারে। ২০১৫ সালে বিভিন্ন পক্ষের সমালোচনা উপেক্ষা করে আইন সংশোধন করে স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীকের প্রচলন করে আওয়ামী লীগ সরকার। কয়েক দফা দলীয় প্রতীকে নির্বাচন করার পর কেন দলীয় প্রতীক থেকে সরে এলো ক্ষমতাসীন দলটি? এবারের উপজেলা নির্বাচনে ভোটারদের অংশগ্রহণ কেমন হবে? ভোট বিমুখ ভোটাররা কি ফিরবে ভোটের মাঠে? হবে কি সত্যিকারের প্রতিদ্বন্দ্বিতা? নির্বাচন সংঘাতমুক্ত থাকবে নাকি আরও প্রসারিত হবে? এমন নানান প্রশ্নকে সামনে রেখে আজ আমাদের আলোচনার বিষয় উপজেলা নির্বাচন, শঙ্কা ও সম্ভাবনা। এ বিষয়ে আলোচনা করার জন্য আরটিভির স্টুডিওতে উপস্থিত আছেন সাবেক নির্বাচন কমিশনার মোহাম্মদ শাহনওয়াজ, প্রথম আলোর যুগ্ম সম্পাদক ও কবি সোহরাব হাসান। এছাড়াও অনলাইনে আমাদের সঙ্গে যুক্ত আছেন সুজনের সম্পাদক ডক্টর বদিউল আলম মজুমদার। আপনাদের তিনজনকে অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। দর্শক, আপনিও চাইলে আলোচনায় অংশ নিতে পারেন। স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন করে আজকের আলোচ্য বিষয়ের উপরে প্রশ্ন রাখতে পারেন, কিংবা আপনার যদি কোনো নিজস্ব মতামত থাকে সেটিও ছোট্ট করে আমাদেরকে জানাতে পারেন। যাচ্ছি মূল আলোচনায়। শুরুতেই ডক্টর বদিউল আলম মজুমদার, আপনার কাছে আসতে চাই যে আসলে নির্বাচনে দলীয় প্রতীক বিহীন এই নির্বাচনের মূল কারণটি হলো নির্বাচনটি প্রতিদ্বন্দ্বিতা বা প্রতিযোগিতায় নিয়ে আসা এবং জনগণের বা ভোটারদের অংশগ্রহণের যে প্রসঙ্গ রয়েছে, যেটি নিয়ে বিভিন্নভাবে আলোচনা পর্যালোচনা হচ্ছে জাতীয় নির্বাচন থেকে শুরু করে এখন পর্যন্ত। সেই জায়গাগুলো কতটা নিশ্চিত হবে সেই প্রশ্নটি আপনার কাছে রাখছি, যদি ইতিমধ্যে ২৫ জন কিন্তু বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে। ডক্টর বদিউল আলম মজুমদার। অনেক ধন্যবাদ। আপনিই তো বোধহয় উত্তর দিয়ে দিয়েছেন। এর মধ্যে ২৫ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে গিয়েছে। আর এছাড়াও আমরা অতীতের অভিজ্ঞতাও কিন্তু তাই বলে যে নির্বাসনে চলে গিয়েছে বস্তুত বলতে গেলে। জাতীয় নির্বাচনে বহু প্রচেষ্টা চালানো হয়েছে যাতে নির্বাচনটা প্রতিদ্বন্দ্বিতামূলক হয়। বিরোধী দলের বর্জনের মুখে সরকারি দল তাদের ডামি প্রার্থী, তাদের বিকল্প প্রার্থী দিয়ে এখানে ভোটারদেরকে উপস্থিত করাতে পারেন নাই। এবং বস্তুত যেটা ক্ষমতাসীন দল করার চেষ্টা করেছে, তারা এটাকে রেফারেন্ডামে পরিণত করার চেষ্টা করেছে। তারা নির্বাচনের আগেই বলেছে যে নির্বাচনে ভোটার উপস্থিতি এই নির্বাচনের গ্রহণযোগ্যতা নিশ্চিত করবে। কিন্তু দুর্ভাগ্যগ্রস্ত, যদিও নির্বাচন কমিশন বলেছে ৪০% বেশি ভোট পড়েছে, কিন্তু যে নিরপেক্ষ পর্যবেক্ষকদের মতে ভোটার উপস্থিতি ছিল আরো অনেক অনেক কম। তো এর মূল কারণ হলো মানুষ ভোটের উপর এবং অন্যান্য প্রতিষ্ঠানের উপর যেগুলো ভোটের সাথে যুক্ত, সবচেয়ে বড় কথা যে সবচেয়ে বড় প্রতিষ্ঠান হলো, গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান হলো নির্বাচন কমিশন। এই নির্বাচন কমিশনের উপর মানুষ সম্পূর্ণ আস্থা হারিয়ে ফেলেছে। অনেকের মধ্যে ধারণা জন্মেছে ক্ষমতাসীন দল যাকে পৃষ্ঠপোষকতা দিবে, এখানে যদিও তারা প্রতীক দিচ্ছে না, তবুও পৃষ্ঠপোষকতা দিতে পারে এবং অনেক জায়গায় পৃষ্ঠপোষকতা প্রদান করছে তারা। এবং তাহলে সেই ব্যক্তিরাই জিতবে। এবং একই সাথে ভোটাররা উপস্থিত হলো কি হলো না, ভোট দিল কি না দিল না, যাদের যেটা তারাই জিতবে। এটা হয়তো সব ক্ষেত্রে সত্য নয়, কিন্তু মানুষের মধ্যে এই বদ্ধমূল ধারণা আছে। ডক্টর বদিউল আলম মজুমদার, আপনার আলোচনার সূত্র ধরে আরেকটি প্রশ্ন, যে আসলে নিয়মতান্ত্রিকভাবে কিংবা নির্বাচনের যে কাঠামোগত দিক থাকে সেই জায়গা থেকে কোনো সমালোচনা বা বিতর্ক বা এই নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার বা যারা দেখছেন বিভিন্নভাবে সেটি সুযোগ আছে কিনা? আরেকটি যেটা আওয়ামী লীগের পক্ষ থেকে যেটি বলা হচ্ছে যে বিএনপি সহ যারা নির্বাচনে অংশ নিচ্ছেন না, সেই দায়িত্ব নিশ্চয়ই সরকারি দল আওয়ামী লীগের নয়। হ্যাঁ, এক অর্থে সেটা সত্য, কিন্তু সেই দায় কিন্তু নির্বাচন কমিশনের এবং একই সাথে সরকারি দলের, ক্ষমতাসীন দলেরও। কারণ রাজনৈতিক দল সৃষ্টি হয়, তারা নির্বাচনে অংশগ্রহণ করবে
এবং জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করার মাধ্যমে তারা ক্ষমতায় যাবে। কিন্তু সেই ক্ষমতা যাওয়ার পর যদি তাদের যদি সমসুযোগ না থাকে, যদি যে যারা রেফারি হিসেবে ভূমিকা পালন করে যেমন নির্বাচন কমিশন, তারা যদি পক্ষপাতদুষ্ট আচরণ করে এবং অন্যান্য সবগুলো প্রতিষ্ঠান যারা নির্বাচনের সাথে সংশ্লিষ্ট, যেমন প্রশাসন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, এমনকি বিচার বিভাগ, আমরা দেখেছি গত জাতীয় নির্বাচনের আগে বিচার বিভাগের হাইপার অ্যাক্টিভ অ্যাক্টিভিটি আমরা দেখেছি। তড়িঘড়ি করে সেই বিরোধী দলের সম্ভাব্য প্রার্থীদেরকে শাস্তি দেওয়া। জি। এই প্রতিষ্ঠান যদি তারা নিরপেক্ষভাবে আচরণ না করে এবং একই সাথে নির্বাচন কমিশন যদি সত্যিকার অর্থে রেফারি ভূমিকা পালন না করে, পক্ষপাতদুষ্ট আচরণ করে, তাহলে নির্বাচন মানে তখন যদি এই ব্যাপারগুলো যদি না ঘটে, যেটি আপনি বললেন, সেটি যদি না ঘটে, তখন নির্বাচনের যে গ্রহণযোগ্যতার যে প্রশ্ন সেটি হারাবে। ডক্টর বদিউল আলম মজুমদার, অসংখ্য ধন্যবাদ। আরও আলোচনা শুনবো। মোহাম্মদ শাহনওয়াজ, আপনার কাছে আসতে চাই নির্বাচন কমিশনের উপরে যে আস্থার যে প্রসঙ্গ, যেটি বদিউল আলম মজুমদারও বললেন, এবং আরেকটি আজকে যতগুলো গণমাধ্যমে এই উপজেলা নির্বাচনে যে প্রকাশিত সংবাদ বা প্রতিবেদনে যেটি দেখা যাচ্ছে, মন্ত্রী, সংসদ সদস্য, বর্তমান মন্ত্রী, সাবেক মন্ত্রী, এরা কিন্তু ডিসিদের উপর একটা প্রভাব বিস্তার করার চেষ্টা করছেন তাদের পছন্দের প্রার্থীকে জিতিয়ে নিয়ে আসার জন্য। তারই প্রেক্ষাপটে কি নির্বাচন কমিশনের উপরে আস্থার বা অনাস্থার এই প্রশ্ন তৈরি হলো কিনা? দেখুন, প্রথমে আমি যেটা বলবো যে আমরা প্রথমে একচোট নির্বাচন কমিশনকে গালাগালি দিই, কারণ তারা তার উত্তর দেয় না। জাতীয় নির্বাচন আমি একটু বলতে হবে, জাতীয় নির্বাচনের সময় নির্বাচন কমিশন কি পক্ষপাতিত্ব করেছে সেটা তো কেউ বলে না। পক্ষপাতিত্ব করেছে মানে এক চোখাতে নীতি নিয়েছে, মেরুদণ্ডহীন, এগুলো কমন কথা হয়ে গেছে। মানে যত অভদ্র ভাষা আছে সে তো আছে এই লোকগুলো, কারণ আমিও ছিলাম তো আমি দেখেছি। তো সেটা হলো কি নিয়ম করেছে যে আইনে এই আছে, আইনের বাইরে এই করেছে। আইনে কি আছে? আইনে 5 বছর পরে মধ্যে নির্বাচন দিতে হবে, পূর্ববর্তী 5 বছর শেষ হওয়ার 90, তাই দিয়েছে, সময় দিয়েছে। বলেছে যদি যারা আসেনি তারা যদি আসে তাহলে আমরা এর মধ্যে আমরা রিশিডিউল করবো। এখানে একটা বড় অভিযোগ হলো মোহাম্মদ শাহনওয়াজ, সেটি হচ্ছে যে নির্বাচন কমিশন সরকারের ভাষায় কথা বলছে। এটি কিন্তু যারা নির্বাচনে অংশ নেয়নি তাদের সবচেয়ে বড় অভিযোগ ছিল। আচ্ছা, তো কোন কথাটা সরকারি ভাষায় বলছে যেটা আইনে নাই? এই কথাটা সরকারের পক্ষে বলেছে, এটা কেউ দেখাতে পারবে না। আমি উল্টো বলবো যেটা, যে সরকারই বাড়াবাড়ি বেশি করেছে। এই জন্য যে কথাটা নির্বাচন কমিশনের বলা উচিত ছিল, নির্বাচন কমিশন বলবে, অথবা আইন অনুসারে নির্বাচন কমিশনের বলা উচিত ছিল, সরকার অতি উৎসাহী হয়ে তাদের নির্বাচন কমিশনে যে কাজগুলো করা উচিত, এবার নির্বাচন ফ্রি অ্যান্ড ফেয়ার হবে, তোমার বলার দরকার কি? এবার নির্বাচনে কোনো রিগিং হবে না, এটা তোমার বলার দরকার কি? তোমার কাজ হলো নির্বাচন করা, আপনাদের কাজ হলো এই বাড়তি বাহুল্য কথাগুলো বলে বলে নির্বাচন কমিশনে, আর নির্বাচন কমিশন তো এই কথাগুলো বলবে, কারণ আইনেই আছে। তো নির্বাচন কমিশন তার আগে বলে ফেলে, নির্বাচন কমিশন আইন অনুসারে বলে। বা এই যে একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনি উল্লেখ করলেন যে নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ হবে, এটি সরকার বলুক, নির্বাচন কমিশন বলুক, এটি বলা মানে কি এখানে একটা সন্দেহর জায়গা থেকে যায় না? নির্বাচন কমিশন বললে সন্দেহ হবে কেন? আমি বলবে যে আমি ফেয়ারে তলকলব করে ঝামেলা, এটি তো করাই তাদের কাজ। তারপরে বলতে হবে না যে হ্যাঁ আপনারা আসুন, যারা আসে না তাদেরকে উৎসাহ দেওয়ার জন্য, তাদেরকে আসার জন্য বলবে আপনারা আসুন, আপনারা যে ভয় পাচ্ছেন ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হবে না, আমরা কথা দিচ্ছি সেটা কদ্দূর হলো পরবর্তী, আমরা কথা দিচ্ছি ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হবে। এই কথাটা বলতেই পারে। আসেন, আমাদের কলেজে পড়াশোনা করে, আমাদের কলেজে টিচার আছে, কলেজে টিচার থাকবে, এটা বলতে হয়। তো এইসব তো কমন কথা। তো এগুলো নিয়ে এত মানে এটা যাচ্ছে চটকালেই শুধু তেতো বের হয়। কারণ আসল বিষয় হলো নির্বাচন কমিশন কি কোনো কাজ করেছে যেটা আইনে তাকে পাওয়ার দেয়নি? নির্বাচন এমন কোনো কাজ করেছে যে সরকারকে খুশি করার জন্য বলেন যে এই কাজটা তার করা উচিত ছিল না, আইনে নাই, সে করেছে? এগুলো বিষয় আসলে কিছু লোক যারা নির্বাচন বয়কট, জাতীয় নির্বাচন বয়কট করলো, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে, এখন যে বিএনপি সহ তাদের সম্ভাবনা জোটে থাকা যারা উপজেলা নির্বাচন করছে না, বয়কট করলো, এবং তাদের নির্বাচনে প্রার্থী হওয়ার জন্য 73 জন নেতাকর্মীকে তারা বহিষ্কার করেছে। এখন আমার প্রশ্নটি হলো, আপনার কাছে জানার ইচ্ছা যে আসলে এই যে কাঠামোগত জায়গার এই যে অভিযোগগুলো, সেটি কি একেবারে রাজনৈতিক অভিযোগ, নাকি নির্বাচনের কাঠামোগত প্রশ্ন থেকে এই অভিযোগগুলো যে তুলছে সেটি তার যৌক্তিকতা আছে? এইভাবে ব্যাখ্যা করা যাবে না। তবে কেন অভিযোগ করে তারাই জানে। নির্বাচনে নিবন্ধিত হয় দলগুলো নির্বাচন করার জন্য, নির্বাচন পরবর্তী সময় করে না, এই দল থাকলে করব না,
এইটা হলো একমাত্র কারণ। আপাত দৃষ্টিতে জনগণ জানে, আমরা ভোটাররা জানি এর ভিতরে কি আছে আমরা জানি না। তবে কেউ আমাকে বসিয়ে দিলেও আমি নির্বাচনে যাব, কেউ আমাকে অন্য পক্ষ কেউ আমাকে সাপোর্ট দিলে আমি সরকারে থাকবো, এইসব বিষয়গুলোর ভিতরে থাকলে এগুলো জনগণ জানার কথা। জনগণ, জি হ্যাঁ, যে কথাটা হলো যে নির্বাচন কমিশন ভুল করেছে। যেমন কোথায় সেটা বলেন, যে এই যে সামনে যে নির্বাচন হচ্ছে, উপজেলা নির্বাচন 4টা ধাপে তারা করছে, তো এবং আইনসঙ্গতভাবে কোথাও ভুল আছে। এখন বিএনপি আসবে না, এখন বিএনপি না আসলে পরে তাদের কিছু লোকজন আসবে, কারণ আমাদের দল করার প্রবণতাই বেশি হয় না। যারা আমরা আমাদের লোকজন যারা দল করে যে আমি একটা পোস্ট পাবো অথবা কোনো নির্বাচনে দাঁড়াতে পারবো, যখন এগুলো একটাও পাই না, পোস্টও পাই না, দাঁড়াতেও পারি না, তখন কেউ দলের বিরুদ্ধে গিয়ে দাঁড়িয়ে যায়। যেমন এখন 75 জনকে বহিষ্কার, নেতাকে 74কে বহিষ্কার করেছে। এছাড়া তো আরও নেতা আছে এবং সেই কারণে এবং কিছু ভোটার তাদের সাথে থাকবে, এই ঘটনাগুলো ঘটবে। তবে একটা বড় দল নির্বাচনে আসেনি, এটা আসলেই দুঃখজনক যে আমরা যারা ভোটার, এই দুঃখের কোনো শেষ নাই, এই দুঃখের কোনো শেষ নাই। যে শাহনওয়াজের আলোচনা শুনবো সোহরাব হাসান ভাই, আসলে এই যে একটি বড় দল, অতীতে ক্ষমতায় থাকা দল বিএনপি যে নির্বাচনে আসলো না, সেটা একটা দুঃখজনক, সেটি শাহনওয়াজ বলছেন। কিন্তু এই দুঃখের আসলে কোনো শেষ আছে কিনা এটি একটি প্রশ্ন। পাশাপাশি নির্বাচন কমিশনের যে ভূমিকা নিয়ে প্রশ্ন রাখছেন কেউ কেউ, সেই প্রশ্নকেও আপনি কিভাবে দেখেন? নির্বাচনটা কার? নির্বাচন তো জনগণের, ভোটারের। ভোটার কোথায়? আমরা জাতীয় নির্বাচন দেখি, তার আগে পরের এই সামনে যে উপজেলা নির্বাচন, এখানে ভোটার কিন্তু সবচেয়ে গুরুত্বহীন হয়ে পড়ছে। কারণ ভোটারের প্রথম তো হচ্ছে বাছাই করার সুযোগ বা অধিকার। এখানে যদি বড় কোনো প্রতিদ্বন্দ্বী বা কোনো দল অথবা তার সমমানা দলগুলো অংশ না নেয়, আরেকটি পক্ষ অংশ নিল, তাহলে বাছাই করার সুযোগটা তো থাকলো না। প্রথমত হচ্ছে যে নির্বাচন কমিশন বলে, রাজনৈতিক নেতৃত্ব বলে, তাদেরকে বসে একটা সমঝোতায় আসতে হবে, বোঝাপড়ায় আসতে হবে যে আমরা নির্বাচনটি কিভাবে করব। সবাইকে মিলেই নির্বাচনটি করতে হবে। এখন অমুক দল আসলো না, আমাদের কিছু করণীয় নেই, আমার মনে হচ্ছে এটি বইয়ের ভাষায় বলা যাবে। নির্বাচন কমিশন তাদের পদাধিকারী যারা আছেন নির্বাচন কমিশন, তারা বলবেন যে আমাদের তো কি, আমাদের হচ্ছে বাধ্যবাধকতা হচ্ছে নির্বাচনটি করা নির্দিষ্ট সময়ে। কিন্তু একই প্রশ্ন তো শুধু এই সরকারে আমলে আসে নাই। যখন জাতীয় পার্টি ছিল তখন তো আওয়ামী লীগ বিএনপি মিলে এই কথা বলেছে যে এই সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। এমনকি এই যে উপজেলা নির্বাচন, এবং এটা তো বলা হয় যে উপজেলা পদ্ধতি ক্ষমতা বিকেন্দ্রীকরণের ক্ষেত্রে একটি বড় পদক্ষেপ, যদিও বাস্তবে সেটি কতটা হয়েছে সেটি বিতর্ক হয়েছে। প্রথম উপজেলা নির্বাচন হলো 85 সালে। সেই নির্বাচনে আওয়ামী লীগ বিএনপি, মানে তখন তো দলীয়ভাবে নির্বাচন হতো না, কিন্তু তাদের সমর্থকরা কেউ নির্বাচনে অংশ নেয়নি, ব্যতিক্রমী দু একজন থাকতে পারে। সুতরাং ওই নির্বাচনটি কিন্তু সরকারি দল এবং তার সমর্থকরাই করেছে, তারাই জয়ী হয়ে এসেছে, তারাই উপজেলা পরিচালনা করেছে, উপজেলা পরিষদ। পরবর্তীকালে বিএনপি এসে নির্বাচনটি কিন্তু পদ্ধতিটি বাতিল করলো, আওয়ামী লীগ এসে পরে পদ্ধতিটা আবার চালু করলো। কিন্তু দ্বিতীয় নির্বাচন হয় সম্ভবত, শাহনাজ ভাই বলতে পারবেন, 90 কি নির্বাচন হয়েছিল? দ্বিতীয় নির্বাচন হয়েছে বেশ পরে, আচ্ছা, দ্বিতীয় পরবর্তী নির্বাচন হয় 2009 সালে। এবং শাহনাজ ভাই তখন কোথায় ছিলেন জানি না, তখন তো আপনি এই নির্বাচনের দায়িত্বে ছিলেন না। কিন্তু 2009 সালের যে জাতীয় নির্বাচন এবং উপজেলা নির্বাচনের বৈশিষ্ট্যের দিক থেকে, গুণগত মানের দিক থেকে আকাশ পাতাল পার্থক্য ছিল। জাতীয় নির্বাচন হয়ে গেল, বিপুল ভোটে আওয়ামী লীগ জয়ী হলো, কিন্তু উপজেলা নির্বাচনে কিন্তু নির্বাচন কমিশন ধাক্কা খেল, ক্ষমতাসীন দল ধাক্কা খেল, ভোটাররাও ধাক্কা খেল। তৎকালীন যিনি একটি ভালো নির্বাচনের জন্য বেশ প্রশংসিত প্রধান নির্বাচন কমিশনার এটিএম শামসুল হুদা, তিনি কিন্তু এই উপজেলা নির্বাচন নিয়ে আওয়ামী লীগের অনেক সংসদ সদস্য, অনেক বড় নেতার কঠোর সমালোচনা করেছিলেন যে তাদের জন্যই আমরা নির্বাচনটি ভালো করতে পারিনি। তখন এবারও তো ঘুরে ফিরে একই রকম পরিস্থিতি, তাহলে তখনকার নির্বাচন কমিশন তখন যেভাবে বিষয়টিকে ডিল করেছে, এখন সেই জায়গাতে গ্যাপগুলো কোথায়? তখন তারা অনেক জবাবদিহির মধ্যে আনার চেষ্টা করেছে অনেক নেতা নেত্রীকে, এবং তাদের বলেছে। এখন কি সেটি হচ্ছে না, সেটা আপনি মনে করেন? এখন মানে আইন পাল্টেছে কিনা, এখন তো প্রতিদ্বন্দ্বিতা নেই। ওই প্রশ্নটি আসছে কেন?
দুইজন সমান দুইজন ধরেন দুইজন সমান জনপ্রিয় প্রতিদ্বন্দ্বী, তার মধ্যে কেউ 5 ভোটে হারবে, কেউ 5 ভোটে জয়ী হবে, তাই তো? বা 100 ভোটে হোক, 1000 ভোটে হোক, কিন্তু দুইজন প্রতিদ্বন্দ্বী। সুতরাং এই যে পক্ষ বিপক্ষ এবং কি বলে ঝগড়া বিবাদ, মারামারি, হানাহানি, জবরদখল, এটা কেন? প্রতিপক্ষকে হারানোর জন্য, নিজে জয়ী হওয়ার জন্য। এই নির্বাচন সামনে 8 তারিখ যে নির্বাচন হতে যাচ্ছে, সেটা তো জনগণ আগে ফলাফল জেনে গেছে, সরকারি দল জেনে গেছে, নির্বাচন কমিশন জেনে গেছে। সৌরভ ভাই, সেই প্রশ্ন তো আবার ঘুরে ফিরে আসে, তাহলে দায়টা আসলে কার? দায়টা আমাদের রাজনৈতিক নেতৃত্বের, যারা ক্ষমতায় আছেন এবং ক্ষমতার বাইরে আছেন। নির্বাচন বর্জন করলেই সব দায়িত্ব হয়ে যায় না। আবার নির্বাচন যে কোনোভাবে নির্বাচন করে নির্বাচন করাটাই কিন্তু গণতন্ত্র নয়। নির্বাচন হতে হবে সবার অংশগ্রহণে। জি, সব কিন্তু এখানে নির্বাচনের প্রশ্ন যখন দুই দলই অনড় একটা অবস্থানে আছে, বিএনপি নির্বাচনে অংশ নেবে না এবং আওয়ামী লীগ তো নিয়মতান্ত্রিকভাবে নির্বাচন হওয়ার জন্য যে সরকারের পক্ষ থেকে নির্বাচন কমিশনকে যে সহযোগিতা করা দরকার সেটি তারা করছে। এখন এই জায়গা থেকে ঐক্যের জায়গা তৈরি করাটা খুব সহজ হবে? কারিগরি বিষয়। জি, যে নির্বাচন কমিশন কিছু ব্যালট পেপার তৈরি করা বা ইভিএম পাঠিয়ে দেবে, সেখানে পোলিং অফিসার থাকবে, প্রিজাইডিং অফিসার থাকবে, তারা ভোটাররা লাইন দিয়ে আসলে ভোট গ্রহণ করবে, না আসলে ফাঁকা, মানে শূন্য এক ভোট হলেও কিন্তু জয়ী হতে পারবে। কথা হচ্ছে এটা একটা রাজনৈতিক ব্যবস্থাপনা কিনা। নির্বাচনটা একটা রাজনৈতিক ব্যবস্থাপনার অংশ তো। জি, রাষ্ট্রকাঠামোটা কিভাবে চলবে সেটি নির্ধারণ করে নির্বাচন। তা সেখানে সেই নির্ধারণের যদি সুযোগ না থাকে, এখন কে বর্জন করলো, কে জয়ী হলো, এটা তো পরবর্তীকালে। আগে নির্বাচনটি সুষ্ঠু হতে হবে, নির্বাচনটি নির্বাচনের মতো হতে হবে। যেমন ভারতে রাজনৈতিক সব দল কি একই কথা বলে, একই নীতি গ্রহণ করেছে, একই আদর্শের অনুসারী? তা নয়, কিন্তু সেখানে নির্বাচনটি হচ্ছে, অর্থাৎ ভোটাররা বাছাই করার সুযোগটা পাচ্ছে। এমনকি পাকিস্তানে, যেখানে আমরা বছরের পর বছর, দশকের পর দশক সামরিক শাসন দেখেছি, সেখানেও তো এই নির্বাচনে দেখলাম যে নির্বাচন কমিশন চরমভাবে পক্ষপাত। ভোটারদের অংশগ্রহণের যে ভোটারদের বাছাই করার সুযোগ, শুধু অংশগ্রহণ না। আপনি ধরুন বিএনপি নির্বাচন বর্জন করেছে এবং ওই জাতীয় নির্বাচনে অসহযোগে ডাক দিয়েছিল, মানুষ তার শোনেনি, কিন্তু মানুষ স্বতঃস্ফূর্তভাবে কি ভোট কেন্দ্রে গিয়েছে? বা যাওয়ার পরেও কাকে ভোট দিয়েছে? জি, তার তো বিকল্প ছিল না। বিকল্প ছিল না, বাছাই করার সুযোগ বা অধিকারই হচ্ছে নির্বাচন। যে অসংখ্য ধন্যবাদ সৌরভ হাসান। ডক্টর বদিউল আলম মজুমদার, আসতে চাই যে আসলে রাজনৈতিক ব্যবস্থাপনার প্রসঙ্গ উল্লেখ করলেন আমাদের স্টুডিওতে থাকা দুইজন সম্মানিত আলোচক, এবং এর সাথে এই যে দলীয় প্রতীক মুক্ত যে নির্বাচন হচ্ছে, এবং এই জায়গা থেকে এমনটিকে আমরা ধারণা করতে পারি যে যারা নির্বাচন বর্জন করলো, জাতীয় নির্বাচন, তাদেরও নির্বাচন করার যে সুযোগটি নির্বাচন কমিশন, ঠিক বলা ঠিক না, কিন্তু সরকারি পর্যায় থেকে যে সুযোগটি দেয়া, নির্বাচনের সাথে সম্পৃক্ত করা, রাজনৈতিক ব্যবস্থাপনার নতুন মাত্রা তৈরি করা, এটি একটি সুযোগ হিসাবে দেখার সুযোগ আছে কিনা? হ্যাঁ, সুযোগ ছিল, কিন্তু দুর্ভাগ্যবশত আমাদের সব প্রতিষ্ঠানগুলোই দলীয়। আমাদের নির্বাচন কমিশনও পক্ষপাত দুষ্ট। এই যে এখানে বলা হয়েছে নির্বাচন কমিশনের এই যে ভূমিকার কথা, নির্বাচন কমিশন কিন্তু পোস্ট অফিস নয়, একটা সাংবিধানিক প্রতিষ্ঠান। এর দায়িত্ব হলো নির্বাচন করা। নির্বাচন মানে বিকল্প থেকে, আমাদের সৌরভ ভাই যেটা বলেছে, বিকল্প থেকে বেছে নেওয়া, যেই বিকল্পগুলো বিশ্বাসযোগ্য বিকল্প হবে এবং মানুষ এই বেছে নেওয়ার ক্ষেত্রে কোনো রকম প্রভাব তাদের উপর পড়বে না, প্রভাব কেউ বিস্তার করতে চেষ্টা করবে না। তো সেই রকম যদি নির্বাচন না হয়, সেই রকম যদি প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন না হয়, ওটা কোনো নির্বাচন নয়। এবং ওটা নির্বাচন কমিশনের যে ম্যান্ডেট, এটা পোস্ট অফিস নয়, এটা ম্যান্ডেট যে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করে তারা আমাদের এই গণতান্ত্রিক ব্যবস্থাকে আরো কার্যকর করবে। তো ওটা নির্বাচনের পর্যায়ে পড়ে না। এবং নির্বাচন কমিশনের এই যে যখন ওই যে এইরকম একপক্ষীয় যখন নির্বাচন হয়, তখন নির্বাচন কমিশন বলা উচিত ছিল যে এটা কোনো আমাদের যে সাংবিধানিক ম্যান্ডেট, এটা পূরণ করে না, আপনারা সমঝোতায় পৌঁছেন এবং আপনারা নিশ্চিত করেন সবাই যেন অংশগ্রহণ করে, এবং সেই নির্বাচন করাই আমাদের দায়িত্ব। এটা যখন করে না, তখন তারা যারা ক্ষমতায় থাকে তাদের পক্ষে তারা সাফাই গায়। আর আরেকটা হলো এই যে নির্বাচন কমিশনের গঠনের কথা, এই বর্তমান নির্বাচন কমিশনের গঠনের ত্রুটিপূর্ণ।
বস্তুত এটা এটা আইন লঙ্ঘন করে নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। এই যে আইনের মাধ্যমে 2022 সালে যে আইন করা হয়েছে, আইনের মাধ্যমে বর্তমান নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। আইনে বলা আছে শুধুমাত্র রাজনৈতিক দল এবং পেশাজীবী সংগঠন নাম প্রস্তাব করবে। কিন্তু আমাদের মনে আছে যে যখন অনুসন্ধান কমিটি যখন দায়িত্ব নিয়েছিল, তারপরে তারা কি করেছিল, এটা উন্মুক্ত করে দিয়েছিল, যে কোনো ব্যক্তি নাম প্রস্তাব করতে পারলো। তো এটা কি আইনসঙ্গত হয়েছে? তো আইনের ব্যত্যয় ঘটিয়ে যদি নির্বাচন কমিশন গঠিত হয়, তাহলে তাদের সব কার্যক্রমেই এই যে প্রশ্নবিদ্ধ, আইনসঙ্গত কিনা সে নিয়ে গুরুতর প্রশ্ন রয়েছে। আর এই যে এই বর্তমান নির্বাচন কমিশন এইভাবে এটা বিভিন্ন রকম কারসাজির মাধ্যমে, এবং আগের যে নুরুল হুদা কমিশন সেটাও, এবং আমি লিখেছি, আরো অনেকে লিখেছে, যে এগুলো কারসাজির মাধ্যমে ঘটতে হয়েছে পক্ষপাত দুষ্ট ব্যক্তিদেরকে নিয়ে। আগের থেকে পাতানো নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। তো আর এটা এই যে আমরা তো দেখেছি যে যখন বিরোধী দল অংশগ্রহণ করে তখন কি ধরনের নির্বাচন হয়। নির্বাচনের আগে এই যে বহু গায়েবী মামলা দেওয়া হয়, এবং নির্বাচনের আগে যারা নির্বাচনী দায়িত্ব পালন করে তাদের বাড়ি বাড়ি গিয়ে নিশ্চিত করে তারা সরকারি দলের অনুগত কিনা। আর সবচেয়ে বড় কথা, আমরা মধ্যরাত্রে ভোটের কথা ভুলে গিয়েছি গত নির্বাচনের 2018 সালের নির্বাচনের কথা। তো এগুলো যারা অস্বীকার করেন তারা তো সত্যের অপলাপ করেন, এবং তারা সাফাই গান। এখানে ডক্টর বদিউল আলম মজুমদার, আপনার কাছে আরেকটি প্রশ্ন, সেটা হচ্ছে তার মানে আমাদের নির্বাচন ব্যবস্থায় এমনটা দাঁড়ালো কিনা যে আওয়ামী লীগ বা বিএনপি কোনো একটি দল অংশ না নিলে সেই নির্বাচনের যে রাজনৈতিক যে ভাষা থাকে বা রাজনৈতিক গ্রহণযোগ্যতার প্রশ্ন, সেটা আসলে নির্বাচনই হয় না, এমন একটা অবস্থায় আমরা দাঁড়ালাম কিনা? নিশ্চয়ই, নিশ্চয়ই। নির্বাচন মানে কি? নির্বাচন মানে বেছে নেওয়া, যাতে জনগণ, একটা গণতান্ত্রিক ব্যবস্থা, জনগণ ঠিক করবে কারা পরবর্তী 5 বছর তাদের পক্ষে, তাদের স্বার্থে, তাদের কল্যাণে রাষ্ট্র পরিচালনা করবে। যখন সেই সুযোগ থাকে না, তখন ওটা নির্বাচনই নয়, ওটা গণতান্ত্রিক তো বলাই যায় না। জি, অসংখ্য ধন্যবাদ বদিউল আলম মজুমদার। মোহাম্মদ শাহনওয়াজ, আসতে চাই যেটি 22 সালের আইন অনুযায়ী নির্বাচন কমিশনের যে গঠন এবং প্রধান কমিশনার বা কমিশনার নিয়োগ, সেই আইনের যে ব্যত্যয় যখন হয় এদের নিয়োগের ক্ষেত্রে, তখনই পক্ষপাতদুষ্ট সেই জায়গাটি ডক্টর বদিউল আলম মজুমদার মনে করছেন। আমি কোনো আলোচনাই করতে চাই না, কারণ আমি মোটেও মনে করি না যে 22 সালে যে আইন হয়েছে আইনের মানে ব্যত্যয় ঘটিয়ে করা হয়েছে। স্বাভাবিকভাবে যেভাবে আইন হয়েছে সেভাবে লোক নেই। এ নিয়ে যদি কারো আপত্তি থাকতো, কতগুলো রিট হয়েছে এর মধ্যে, কতগুলো রিট, একটা রিট হয়েছে কি? যদি আইনের ব্যত্যয় ঘটিয়ে যদি জি শুনেন, আমরা রিট করেছি, কে কার নাম প্রস্তাব করেছে এটা আদালত একটা ওই যে কারণ দর্শাও নোটিশ জারি করেছে, এখন পর্যন্ত এটা শুরু হয় নাই। কে কার নাম রিট করা আছে, রিট করলেই তো আর আমি নিজের বাদী, এক নম্বর বাদী। আচ্ছা জি বলুন মোহাম্মদ শাহনওয়াজ, আপনি বলুন। রিট করা অর্থ এই দাঁড়ায় না যে আমার পক্ষে চলে গেছে। রিট করে রেজাল্ট আসুক, তাহলে বুঝে যাবে এটা বেআইনি আছে। এখন আইনসঙ্গতভাবে পার্লামেন্টে পাশ হওয়া একটা আইন, এটাকে এক কথায় উড়িয়ে দেওয়া যায় না। কাজে সঠিকভাবেই নির্বাচিত, মানে যাদের মনোনীত হয়েছে অথবা নির্বাচিত হয়েছে অথবা অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছে, সঠিকভাবে নির্বাচন কমিশনারদেরকে সঠিকভাবেই করা হয়েছে, যতক্ষণ পর্যন্ত সর্বোচ্চ আদালত থেকে এটা বিপরীতে কিছু আসছে। এটা কেন পার্লামেন্ট থেকে পাস করা? তার মানে আপনি বলছেন তার আগে আসলে বলার কোনো সুযোগ নেই, যা হয়েছে সব নিয়মের মধ্যে, নিয়মের মধ্যে হয়েছে, পার্লামেন্টে পাস হয়েছে। কাজে ওই ব্যাপারটা আজকের আলোচনায় যে আমরা যে বিষয়টার মধ্যে খুব গুরুত্বপূর্ণ আছে বলে জি বদিউল আলম মজুমদার কিছু যোগ করবেন। জি ডক্টর বদিউল আলম মজুমদার। রাজনৈতিক দল আর পেশাজীবী সংগঠনের শুধুমাত্র আমি তর্কে যেতে চাই না, আপনার সময় বাধা দেইনি আমি ডক্টর মজুমদার। আমরা তো নিজের চোখেই দেখছি। সেটা দেখেন, কিন্তু আমি কিন্তু আপনার কথার সময় কথা বাধা দিই। ডক্টর বদিউল আলম মজুমদার, নিশ্চয়ই আরো শুনবো। মোহাম্মদ শাহনওয়াজ, আপনার কাছে আরো একটু আলোচনা শুনে বিরতিতে যাব। সেটি হচ্ছে এই সরকার দলীয় সংসদ সদস্য বা মন্ত্রী যারা আছেন, তারা যে নির্বাচনে প্রভাব বিস্তার করার চেষ্টা করছেন, যেটি শুরুর দিকে আলোচনা একটা আপনাকে বললাম যে সেটি নিয়ে স্থানীয় প্রশাসন বা আইন শৃঙ্খলা বাহিনী তারাও একটা অস্বস্তির মধ্যে আছে। আমার প্রশ্নটি হলো যে এদেরকে নিয়ন্ত্রণ করা বা নির্বাচনী শিষ্টাচারের মধ্যে নিয়ে আসার ক্ষেত্রে নির্বাচন কমিশন থেকে যে ভূমিকা, তারা কি চোখে চোখ রেখে দায়িত্বগুলো পালন করতে পারছে কিনা? হ্যাঁ, এখনো তো 8 তারিখ আছে, ইলেকশনে বেশ কদিন দেরি আছে। নির্বাচন কমিশন তো বলেছে যে ওইভাবে বেআইনিভাবে, আবার বিশেষ গুরুত্বপূর্ণ ব্যক্তির একটা বিষয় আছে আইনে, যে ওই যেটাতে আমরা আচরণবিধিতে আছে, কারা বিশেষ মানে গুরুত্বপূর্ণ ব্যক্তি, তারা নির্বাচনে
অংশগ্রহণ মানে ওই প্রচারণায় অংশগ্রহণ করতে পারবে না। জি। হ্যাঁ, এগুলো যদি করে তাহলে বেআইনি হবে। কি এটা আচরণ বিধি লঙ্ঘন করলে আইনে কত শাস্তি দেওয়া আছে সেটাও বলা, 6 মাস জেল দেওয়া আছে, 50,000 টাকা জরিমানা আছে। কোনো দল যদি করে দলের বিরুদ্ধে শাস্তি, এগুলো সবই আইনে আছে। এখন নির্বাচন কমিশন যেহেতু এগুলো আইনে আছে এবং নির্বাচন কমিশনের জন্য মানে নির্বাচন করার জন্য যে আইন আছে সে আইন যদি ঠিকমতো পালন করতে ব্যর্থ হয় তাহলে নির্বাচন কমিশন অবশ্যই ব্যর্থতার দায়িত্ব নিতে হবে। অত আগে সামনে এই নির্বাচন আসুক। এখন আবার তার মধ্যে আবার এই যে আপনি যেটা বলেছেন যে কিন্তু নির্বাচন, জাতীয় নির্বাচন আমরা দেখলাম নির্বাচন পূর্বে বা নির্বাচনের পরে যে সহিংসতা ঘটে বা যে ব্যত্যয়গুলো হয়, কিন্তু সেগুলো তো স্বীকার করার সংস্কৃতির জায়গাটা তো আমরা যেতে পারছি না, কেউই স্বীকার করে না। তার মানে একটা প্রেস ব্রিফিং যেটা হয় যে নির্বাচন সুষ্ঠু হয়েছে, এত শতাংশ ভোট পড়েছে, বাস না। এই নির্বাচন বাংলাদেশে না, কোথাও বিশেষ করে আমাদের আশেপাশের দেশগুলো কোথাও নির্বাচন সুষ্ঠু 100% সুষ্ঠু হয়। ভুলগুলোর কথা যদি বলা হয়, ভুলগুলোর কথাগুলো তো সংগ্রহ করতে হবে। এই শুনলাম ওখানে মারামারি হয়ে গেছে, কখন ব্রিফিং করছে, সাথে ব্রিফিং করছে, এগুলো আসতে হবে তো, এসে পট এগুলো দেখে বুঝে তারপরে তো করতে হবে না, শুনেই একবার লাফিয়ে উঠবো, এটা তো নির্বাচন কমিশনের সম্ভব না। আরেকটা যেটা বলেছেন যে ইনফ্লুয়েন্স করা, যে এমপি টেপি ইনফ্লুয়েন্স করে, এখন যেহেতু বিএনপি আসে নাই, আওয়ামী লীগ আপনারা তো বললেন যেটা, সেটা আওয়ামী লীগ নিজে সরি ওই প্রতীক উইথড্র করে দিয়ে সবাইকে নির্বাচন করার সুযোগ দিয়েছে এবং বলেছে যে এমপিদের আত্মীয় স্বজন, তবে অন্য দল যদি আসে তারা চাইলে তাদের প্রতীকী নির্বাচন করতে পারবে, সেই সুযোগ আছে। আমি আওয়ামী লীগের কথাই বলছি, অন্য কোনো দলের কোনো আপত্তি নাই, কারণ এটা তো আইনে পরিণত হয় না, এটা তাদের দলীয় সিদ্ধান্ত। সেই কারণে বলছে যে এটা হলো এখন এমপিরা ইনফ্লুয়েন্স করে কিনা, এমপি তারা যখন ক্ষমতাসীন দল বলছে তাদের কোনো আত্মীয় স্বজন যেন দাঁড়াতে না পারে, তো এটা আসলে খালি গণভাবে বললে হবে আলাদা করে তথ্যপত্র দিয়ে বলার যে ক্ষেত্রটি সেটা না, প্রতিটা বিষয় আলাদা হতে হবে। আমি একটা ঘটনা বলে শেষ করছি, সেটা না, আমরা একটা বিরতিতে যেতে হবে নিশ্চয়ই। তাহলে সেই ঘটনাটা, নির্বাচন সংক্রান্ত ঘটনাটা যেটা আপনি বলতে চান, বিরতি থেকে ফিরে এসে শুনবো। জি প্রিয় দর্শক, আপনারা দেখছেন জেডিএস আরব নিবেদিত আওয়ার ডেমোক্রেসি অনুষ্ঠান। নিচ্ছে ছোট্ট বিরতি, সঙ্গেই থাকুন। দর্শক বিরতির পর আবারও স্বাগত জেডিএস আরব নিবেদিত আওয়ার ডেমোক্রেসি অনুষ্ঠানের সঙ্গে আছে ডক্টর তৌহিদুল হক। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা, উপজেলা নির্বাচন সংখ্যা ও সম্ভাবনা। মোহাম্মদ শাহনওয়াজ, আপনি আলোচনা করছিলেন আসলে নির্বাচনের সাথে যে ঘটনাগুলো জড়িত সেই বিষয়গুলো এবং তথ্য প্রমাণের ভিত্তিতে আসলে নির্বাচনের ফলাফলের সাথে যদি কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে তাহলে নির্বাচন কমিশনের সেগুলো উপস্থাপন করা, কিন্তু সেই সংস্কৃতি আমরা বাংলাদেশে দেখছি না। এই প্রসঙ্গে আপনি আলোচনা করছিলেন। জি, নির্বাচন কমিশনে হয় কি, আমাদের যে পূর্ববর্তী যে অবস্থা দেখেছে, যে কোনো নির্বাচনে কিছু লোক থাকে যা সেই আপনার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলেন অথবা প্রশাসনের লোকে বলেন, তারা অতিমাত্রায় মানে ইয়ে হয়ে পড়ে, মানে সরকারি যে দল সরকারে থাকে তাদের প্রতি অতিমাত্রায় মানে অনুগত হয়ে পড়ে, যার ফলে হয় কি দেখা যায় যে এমন কিছু ঘটনা ঘটে যায় যেগুলো নির্বাচন কমিশনের কানে অনেক সময় আসে না, আস্তে আস্তে অ্যাকশন নেওয়ার সময় চলে যায়, অথবা আসেই না, এমনও ঘটনা দেখেছি আসেই না। এই বিষয়গুলো আছে। এই জন্য ওই যে সরকারি যদি এইটা এখানে যারা ক্ষমতায় থাকে তারা যদি নিরপেক্ষতা দেখাতে পারে তাহলে একটা সুন্দর নির্বাচন হয়, সে যেই হোক, আওয়ামী লীগ হোক, বিএনপি হোক অথবা জাতীয় পার্টি হোক, তারা দেখাতে পারে। আবার এখন আবার বলছে যে কোনো এমপিদের আত্মীয় স্বজন দাঁড়াতে পারবে না, এইটাও একটা হাস্যকর ব্যাপার। আমি ওই ঘটনায় বলতে যাচ্ছি, দেখেন এই যে আমাদের পাশে আছে মুন্সিগঞ্জ, ওখানে আমি ডিস্ট্রিক্ট জেলা জজ ছিলাম এক সময়। মুন্সিগঞ্জে মহিউদ্দিন সাহেব এমপি ছিলেন অথবা বড় নেতা আওয়ামী লীগের, তার ছোট ভাই আনিস সাহেব ওই মেয়র অথবা ওই মেয়র ছিলেন অথবা ছিলেন অনেক আগে, আর এখন যে এমপি হয়েছে হলো মহিউদ্দিন সাহেবের ছেলে। অর্থাৎ আনিস সাহেব যখন অনেক পলিটিক্স করে ফেলেছেন তখন এই বিপ্লব যে সে এমপি হয়েছে, বিপ্লবের আত্মীয় স্বজন অর্থাৎ তার চাচা ইলেকশন করতে পারবে না, এটা হাস্যস্কর। কারণ বিপ্লব যখন শিশু তখন দিয়ে তার চাচা পলিটিক্স করে, এখন তার চাচা বলে পলিটিক্স করতে পারবে না। প্রত্যেকটা ক্ষেত্র আলাদা করে দেখাবো এই বিষয়গুলো, যে কতগুলো আছে এইভাবে আত্মীয় স্বজন দাঁড়িয়েছে। যেমন কোথায় যেন ওয়াইফও মানে এই মানে কি যেন ওটা বলা হয় উপজেলা নির্বাচনে চেয়ারম্যান আর হাজব্যান্ড হলো এমপি, তো সেই জায়গায় ছেলেকে আবার আরেক জায়গায় দাঁড় করিয়ে দিয়েছে। এইটা দেখা উচিত। একইভাবে ওই যে বগুড়াতে কোথাও শ্যালক দেখছি আমরা, শ্যালক ছেলে,
এগুলো নতুন করে জাতিকে দিচ্ছে। এ কাজে প্রত্যেকটা ঘটনা যদি আওয়ামী লীগ আসলেই যদি চায় যে না নিরপেক্ষ একটা সুন্দর এবং জনগণের, তাহলে তার প্রত্যেকটা ঘটনা আলাদা আলাদা বিবেচনা করে এবং আমি সেগুলো সেটাই বিচার বলতে বিশ্লেষণ করা প্রয়োজন। সোহরাব হোসেন আসতে চাই যে বিএনপি নির্বাচনে অংশ নিচ্ছে না, কিন্তু জাতীয় নির্বাচনের মতো তারা বলছে যে প্রতিটি উপজেলায় ভোট বর্জনের যে আন্দোলন সেটি তারা করবে। না, সোহরাব হোসেন আপনি। ভোট বর্জন এবং গর্জন এই দুইটাই যে আছে, কিন্তু আমরা কিছু অর্জন করতে পারছি না। না সরকারি দল, না বিরোধী দল, জনগণ বঞ্চিত হচ্ছে। 7 জানুয়ারি একটা ভালো নির্বাচন আমরা পাইনি, 8 মেতেও পাবো না, এবং পরবর্তীকালে যত নির্বাচন আসতে থাকবে এভাবেই চলতে থাকবে। নির্বাচনের গণতান্ত্রিক সূচকে অর্জন খুব একটা বেশি হচ্ছে না। তো দেখতে পাচ্ছেন তো মানে কোথায় হচ্ছে, হলে তো এই এমপি পুত্র মন্ত্রী পুত্র নিয়ে আলোচনা আসতো না। যদি ধরেন এই নির্বাচনটি প্রতিদ্বন্দ্বিতামূলক হতো, বিএনপি নির্বাচনে আসতো, বিএনপি এবং সমমনা দলগুলো, আওয়ামী লীগ এবং তার সমমনা দলগুলো আসতো, তাহলে প্রতিদ্বন্দ্বিতা হতো কি কার সঙ্গে? আওয়ামী লীগের সঙ্গে বিএনপির প্রার্থীর। তখন কিন্তু কে মন্ত্রীপুত্র কে এমপি পুত্র এই প্রশ্নই আসতো না। সমস্ত আওয়ামী লীগ একাট্টা হতো, আওয়ামী লীগের নেতাকর্মী কর্মী, যে প্রতিপক্ষকে হারাতে হবে, জয়ে আমাদের পক্ষে আনতে হবে। আবার প্রতিপক্ষ সেই দৃঢ়তা নিয়ে, সেই অঙ্গীকার নিয়ে তারাও মাঠে নামতো। শিয়ানে শিয়ানে লড়াই। হ্যাঁ, নির্বাচন শিয়ানে লড়াই। আর আমরা তো আমরা তো অস্বীকার করার উপায় নেই, বাংলাদেশের 2টি বড় দল আছে, তাদের জনপ্রিয়তা আছে, জনভিত্তি আছে, এবং আমরা তো দেখেছি 96, 2001, 2008, যে 91, এই 4 নির্বাচনে দেখা গেছে যে তাদের জনপ্রিয়তা আসন অনেক কম বেশি হতে পারে, কিন্তু ভোটের হার যদি দেখুন সেখানে 3, 4, 5% বেশি না কোনো দলের। সুতরাং আমরা এরকম একটি, যার বিএনপির যদি ধরে নেই 33% সমর্থক আছে, তাকে বাদ দিয়ে আপনি নির্বাচনটা করছেন। আবার বিএনপি আমলে যে নির্বাচনটি করার চেষ্টা করেছিল, আওয়ামী লীগ সহ সমস্ত মহাজোটের সব বিরোধী দলকে বাদ দিয়ে 22শে জানুয়ারি নির্বাচন করতে চেয়েছিল 2007 সালের। আমরা এটা কেন মানে এই একটা নির্বাচনী ব্যবস্থা তৈরি করতে পারলাম না। এখানে আসলে ভয়টা কোথায়? অনেক আলোচনা হয়েছে, ভয়টা হচ্ছে জনগণের প্রতি আস্থার অভাব এবং নিজের প্রতি আস্থার অভাব, যে আমি ভালো কাজ করেছি 5 বছর, আমি একটা সুন্দর নির্বাচন দেব, জনগণ যদি এই আমার কাজের স্বীকৃতি দেয় আমার পক্ষে যাবে, আর জনগণ যদি মনে করে না অন্য দল এসছে ভালো করবে, তাকে বেছে নেবে। কিন্তু আমাদের সৌরভ ভাই, এখানে আপনার কাছে একটু আমার জানার ইচ্ছা, সেটা হচ্ছে যে আমাদের রাজনৈতিক দলগুলো, বিশেষ করে আওয়ামী লীগ, বিএনপি, তারা যখন বক্তৃতায় তো খুব ভালো ভালো কথা বলে, তার মানে অন্তরে সেই ভালোটা ধারণ করে না। বক্তৃতায় ভালো ভালো কথা বলে না। বক্তৃতা আপনি প্রতিদিন শুনেন যদি, যে একে অপরের তো বিদ্বেষ ছড়ায়, একে অপরের প্রতি ঘৃণা ছড়ায়। এবং গণতন্ত্র নির্বাচনের প্রশ্নে তো যেটা যা বলে সেটা তো শুনতে একবার খারাপ লাগে। না, গণতন্ত্রে বিশ্বাসী হলে তো এই ধরনের নির্বাচনই হতো না। গণতান্ত্রিক ব্যবস্থায় গণতান্ত্রিকভাবে নির্বাচন হবে, এবং সেখানে নির্বাচন কমিশন কিন্তু এখানে সাবেক নির্বাচন কমিশন আছে। রাজনৈতিক দল সরকার না চাইলে নির্বাচন কমিশন ভালো নির্বাচন করতে পারবে না। সত্য কথা। সুতরাং আগে রাজনৈতিক দলকে চাইতে হবে, সরকারকে চাইতে হবে, এবং প্রশাসনকে চাই। সরকার তো প্রশাসন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ইত্যাদি মেরে। শাহনাজ ভাই একটা কথা বলছেন যে এই যে অতি উৎসাহী, তবে দেখা গেল যে 2018 এবং 2014-তে এই অতি উৎসাহীদের সংখ্যা কিন্তু বেশি বেড়ে গেল। তো সুতরাং নির্বাচন কমিশন বোধহয় কিছুটা ব্যবস্থা নিতে পারত। আপনি শাহনাজ ভাই বলছেন যে জানতে জানতে অনেক সময় পার হয়ে যায়, কিন্তু নির্বাচনের আগেও কিন্তু অনেক মামলা হয়েছে প্রার্থীদের বিরুদ্ধে, প্রার্থীর কর্মী সমর্থকদের বিরুদ্ধে, কিন্তু সেগুলো হস্তক্ষেপ করা যেত কিনা, বা এবারে তো বিএনপি নির্বাচনে আসেনি, এরকম একটি নির্বাচন। এবারে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে চট্টগ্রামের একজন প্রার্থী বা চিটাগাংয়ের একজন প্রার্থীর বিরুদ্ধে কিন্তু নির্বাচন কমিশন যে ব্যবস্থা নিয়েছে, না প্রথমত হচ্ছে যে তার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে, কুমিল্লার এমপির বিরুদ্ধে নিয়েছে, বা বরগুনার প্রার্থীর বিরুদ্ধে নিয়েছে, সব ঠিক আছে, একটা সাহসী পদক্ষেপ। কিন্তু কি জন্য? একটি সুষ্ঠু নির্বাচনের জন্য। তো সুষ্ঠু নির্বাচন কিভাবে হবে যেখানে বাছাই করার সুযোগ নাই? আগে তো লক্ষ্য ঠিক করতে হবে, কিন্তু লক্ষ্য থেকে, এবং দেখেন এই প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল সাহেব, তিনি কিন্তু নির্বাচন হওয়ার পরও বলেছেন এই নির্বাচনকে সর্বাঙ্গ সুষ্ঠু বলতে পারছে না,
কারণ একটি বড় দল নির্বাচনে আসেনি, তিনি নিজে স্বীকার করেছেন। সুতরাং এই স্বীকার তাতে কি কোনো কিছু থেমে থাকলো? থেমে তো কিছুই থাকে না বাংলাদেশে। এখন থেমে থাকলো না বলে আমরা একটা ভালো কিছু চাইবো না। আমরা যে অবস্থায় আছি, নির্বাচনী ব্যবস্থা একটা উন্নত নির্বাচনী ব্যবস্থা, উন্নত গণতন্ত্র, আমরা অর্থনৈতিক ক্ষেত্রে কি আপনি দেখেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী তিনি প্রশংসা করেছেন বাংলাদেশের উন্নয়নের প্রশংসা করেছে, লজ্জাবোধ করেছেন যে পাকিস্তান পারেনি বাংলাদেশের সঙ্গে। কিন্তু আমরা যদি এরকম নির্বাচন করে, একটি সুষ্ঠু নির্বাচন করে পাকিস্তানকে আরেকবার লজ্জা দিতে পারতাম, সেটি আমাদের বড় অর্জন হতো না? যে আমরা গণতন্ত্রেও এগিয়ে যাওয়ার ক্ষেত্রে আমরা পাকিস্তানকে লজ্জা দিতে পারছি, কিন্তু সুষ্ঠু নির্বাচনের ক্ষেত্রে আমরা পাকিস্তানের কাছ থেকে লজ্জা পাচ্ছি, এমনটি বলা যায়? লজ্জা পাই বা না পাই, আমরা পারিনি। জি, সোহরাব হোসেন, অসংখ্য ধন্যবাদ। তার আলোচনা নিয়ে ফিরবো। আর কিছু প্রশ্ন আছে আপনার কাছে ডক্টর বদিউল আলম মজুমদার। আসতে চাই আশাবাদী যারা, তারা বলেন যে আসলে এভাবেই নির্বাচন এবং রাজনীতিতে সুদিন ফিরবে। আপনি কি মনে করেন সেই সুদিন ফিরবে কিনা? কিভাবে? আমরা তো আইন কানুন বিধিবিধান না মানার একটা উৎসবে, মহোৎসবে আমরা আছি। এই যে ধরেন, এই যে মন্ত্রীপুত্র কিংবা এই এমপি ওনাদের আত্মীয় স্বজনকে নির্বাচন থেকে বিরত রাখার, এটা কোন আইন বলে করা হয়? এটা কি কোনো আইন ভঙ্গ করছে? হ্যাঁ, এটা কোনোভাবে কাঙ্ক্ষিত নয়, আমি এর বিরুদ্ধে, পরিবারতন্ত্রের বিরুদ্ধে। কিন্তু এখানে কোনো আইন আছে? আর এই যে এই নির্বাচনটা কিন্তু এই যে দলীয় ভিত্তিতে হওয়ার কথা, তো ওটাও তো মানে না। তো এখানে আইন কানুন বিধিবিধানের কোনো বালাই নেই, যেটা আমাদের ইচ্ছা সেই মতো আমরা চলছি। আর এই যে আরেকটা যে একটা বার্নিং ইস্যু, ছাত্র রাজনীতি, এই যে ছাত্র রাজনীতি, এ তো আইনগতভাবে অবৈধ। যে নির্বাচন কমিশনের অধীনে নিবন্ধিত দলের যে নিবন্ধনের যে শর্ত, সেই শর্ত হলো যে দলের গঠনতন্ত্রে অঙ্গ সহযোগী সংগঠনের বিধান থাকতে পারবে না। তার মানে কি? অঙ্গ সহযোগী সংগঠন তাতে থাকতে পারবে না। এবং এটা যে শামসুলহুদা কমিশনের আগে, শামসুলহুদা কমিশনের সময়ে এটা নিয়ে আলাপ আলোচনা করে ঐক্যমত্যের ভিত্তিতে এটা আইনে পরিণত করা হয়েছে এবং এই আইনটা সংসদেও পাশ করা হয়েছে। অর্থাৎ নিবন্ধিত রাজনৈতিক দলের অঙ্গ সহযোগী সংগঠন থাকতে পারে। এখন তো বলে ভাতৃপ্রতিম সংগঠন, এটা আসলে এই শব্দ দিয়ে তারা কি বোঝাতে চায়? এটা তো খেলা খেলেছে। ওকে, আইন কানুন মানি না, আমরা একই জিনিস। তাদের ওই যে লাঠিয়াল হিসাবে ব্যবহৃত হয়, এবং তাদের ওই যে এটা তো রাজনীতি নয়, ওই যে ছাত্র রাজনীতি নয়, ছাত্রদের ব্যবহার করার রাজনীতি। তো এটা ভাতৃপ্রতিম সংগঠন কিন্তু একই জিনিস। তো ওই যে তারা আইনকে ভঙ্গ করছে। কই নির্বাচন কমিশন কোথায়? নির্বাচন কমিশনকে তাদেরকে একটা ইয়ে তো দিল না, এই যে একটা কারণ দর্শক নোটিশ দিল না। তো এই যে আইন ভঙ্গ করার একটা মহোৎসব চলছে। জি, ডক্টর বদিউল আলম মজুমদার, একেবারে শেষ লাইনটি পরে শুনছি। ডক্টর মোহাম্মদ, আমি একটু আশ্চর্য হলাম, আমাদের মন্ত্রী এমপিরা কেউ বললো না আমরা তো কোনো আইন ভঙ্গ করছি না, যদিও এটা গর্হিত কাজ। আমার মতে এটা কোনোভাবে গ্রহণযোগ্য না, তাদের এই যে পরিবারতন্ত্র কায়েম করা। জি, অসংখ্য ধন্যবাদ। মোহাম্মদ শাহনওয়াজ, আসতে চাই এরকম যে নির্বাচন কমিশন বলছে যে উপজেলা নির্বাচন, একদম কোট করেছে আপনাকে, যে উপজেলা নির্বাচন ব্যর্থ হলে 7 জানুয়ারির মাধ্যমে প্রতিষ্ঠিত গণতন্ত্র ব্যর্থ হবে। হ্যাঁ, একটা উপজেলা নির্বাচন তো একবার লোয়েস্ট টিয়ারের যে নির্বাচনের মধ্যে একটা, সেখানে যদি সঠিকভাবে না হয়, সঠিক প্রতিনিধি না আসে, তাহলে সঠিকভাবে প্রতিনিধিত্ব হবে না জনগণের কাজে। এটা তো ব্যর্থতা এক ধরনের হবেই। সঠিকভাবে নির্বাচন হবে, সুষ্ঠু নির্বাচন। এর সাথে আবার 7 জানুয়ারির দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে যে আমরা এক করে দেখছি, বলছে যে ওই যে দেখা যায় এই ইনফ্লুয়েন্সটা, এই যে এই ভালো না হওয়ার একটাই কারণ, মূল কারণ হতে পারে এই মন্ত্রী এমপিদের যে ইনফ্লুয়েন্স। এবং এই 7 জানুয়ারিতে এরা ইলেক্টেড হয়েছে, এবং এর মধ্যে কিছু কিছু আমরা পেপারেও দেখেছি যাদের নামও শুনি না, তারা এমপি হওয়ার যোগ্যতা হয়েছেন, এবং হয়েই উনি আবার ছেলেকে করতেছে, শালাকে করতেছে, ভাইকে করতেছে, জামাইকে করতেছে। এরাই 7 জানুয়ারির প্রোডাক্ট থেকে এগুলো আসছে। আমি সবাইকে খারাপ বলছি না, তবে এরা এখানে যেটা বাস্তবতা, মোহাম্মদ শাহনওয়াজ, আপনি তো কাজ করেছেন মাঠ পর্যায়ে, সবকিছু জানেন। কেউ যদি ক্ষমতা থেকে লাভবান হওয়ার একটা মানে পথের যদি বা রাস্তাটা যদি সন্ধান পেয়ে যায়, তখন সে সবাইকে নিয়েই তো এই খেলায় নামবে। এটা তো অন্যায়। এটা যা অন্যায়, যেভাবেই খেলুক সেটা অন্যায়। অন্যায়ের কোনো ন্যায়ের কালার দেওয়ার উপায় নেই। অন্যায়
তো যেখানে আইনে আছে যে বিশেষ ব্যক্তি যারা আছে তারা ইলেকশনে পার্টিসিপেট করতে পারবে না, তারা ইলেকশনে পার্টিসিপেট করছে। যেমন ওই যে একবার শেষের দিকে মেয়র উপর দেখবারে মন্ত্রী থেকে আরম্ভ করে মেয়র পর্যন্ত সবাই কথা বলা আছে এই নির্বাচনে পারবে না, কিন্তু দেখা যায় তারা ইনফ্লুয়েন্স করতেছে। তো এই ইনফ্লুয়েন্স তো বেআইনি, এবং সে তার দল ঠিক রাখার জন্য যদি করে থাকে এটাও বেআইনি। এটা তো তার দায়িত্ব না, সে জনগণের প্রতিনিধি, ম্যান্ডেট নিয়ে প্রতিনিধি হয়েছে, তার দায়িত্ব যে এটা করবে। এই ব্যাপারে যদি এগুলো যদি বেআইনি হয় তাহলে 15 সালে যে প্রতীক সংযুক্ত হলো আইনে, সেটা কতটা রাজনৈতিক বাস্তবতায় আইনসম্মত হয়েছে? রাজনৈতিক বাস্তবতা, রাজনীতির বিষয়, এটা তো আমি বলতে পারবো না। তার প্রতীক সম্মত করেছে, প্রত্যেক পর্যায়ে করেছে, সেটা কার্যকর হয়েছিল কিছুদিন, এবার আওয়ামী লীগ সেটা দিচ্ছে না। এটা পলিটিক্যাল ব্যাপার তাদের। এটা নিয়ে এটা দিয়ে যেমন কোনো বিরাট ক্ষতিও হয়ে যায়নি, লাভ হয়নি আপাত দৃষ্টিতে। যার ক্ষতিটা হয়েছে পরবর্তী সময়, মানে আমাদের একবারে তৃণমূল পর্যায়ে মানুষের মধ্যে বিভেদটা বেড়ে গেছে। এটা না করলেও হতো, এই বিভেদটাকেও এখন চিহ্নিত হলো ওই মার্কার লোক। আগে যেগুলো হতো না, আগে ভালো লোকদেরকে নিয়োগ দেওয়া হতো, মানে প্রার্থী করা হতো, সবাই আনন্দ করে তাকে ভোট দিত, এই জিনিসটা উঠে গেছে। অসংখ্য ধন্যবাদ। সোহরাব হাসান ভাই, কি বলবেন? নির্বাচন কমিশনের সরল এবং অকপট স্বীকারোক্তির জন্য ধন্যবাদ জানাই, যে তারা 7 জানুয়ারি যে ধরনের নির্বাচন করেছেন তার থেকে বেরিয়ে আসতে চান না। মানে এরকমই একটি উপজেলা নির্বাচন করতে চান 7 জানুয়ারির মতোই, অর্থাৎ এখানেও প্রতিদ্বন্দ্বিতা থাকবে না। এরপরে যে নির্বাচন হবে সেটাও হয়তো তারা সেরকমই করতে চান। কিন্তু সবশেষে বোধহয় সবারই একটু আত্মজিজ্ঞাসা, আত্মসমালোচনা করা দরকার। আমরা যে নির্বাচনটি করছি তাতে কি সত্যি সত্যি জনরায়ের, জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটছে কিনা? আমার মনে হয় এই প্রশ্নটির উত্তর যদি তারা খুঁজেন তাহলে হয়তো তারা এই অবস্থান থেকে সরে আসবে। কিন্তু এই প্রশ্নের উত্তর তো আসলে আমরা যতটুকু দেখেছি বা দেখছি, দায়িত্বে থাকাকালীন সময় কেউ খোঁজে না বলেই তো দেশের এই অবস্থা। মানে আমরা তো দেখি যে ক্ষমতা থেকে চলে যাওয়ার পর সবাই গণতন্ত্রী হয়ে যান, কিন্তু ক্ষমতায় থাকতে গণতন্ত্রী হন না। তাই এর থেকে বেরিয়ে আরেকটি বিষয়, মানসিকতা। গণতন্ত্র কিন্তু একটা মানসিকতা, একটা মানে এই মানসিকতা যে তৈরি না করতে পারি, অর্থাৎ অন্যেরও, আমার যেমন এই দেশের উপর অধিকার আছে, অন্যেরও একইভাবে অধিকার আছে, এবং সেই অধিকার সংখ্যাগরিষ্ঠ মানুষ যখন একাত্র হয়ে যে অধিকারটা প্রয়োগ করবে সেটা মেনে নেওয়া। আর যদি আমি বলি যে কোনোভাবে ছলে বলে কলে কৌশলে, একসময় বলা হতো না যে সেই সিরাজদৌল নাটকেও আছে না, যে ছলে বলে কলে কৌশলে আমরা সব কিছু করব, তাহলে তো ভিন্ন কথা। তাহলে নির্বাচন একটা নিয়ম রক্ষার নির্বাচন হবে, এবং আবার শপথও নেবেন যারা নির্বাচিত হবেন, কিন্তু জনগণের আশাকাঙ্ক্ষা পূরণ হবে না। জনগণ যেভাবে সরকার চায়, যেভাবে ব্যবস্থাপনা চান, যেভাবে স্থানীয় সরকার চান, সেটা আর হবে না। অসংখ্য ধন্যবাদ। এক শেষ মন্তব্য পরে শুনছি ডক্টর বদিউল আলম মজুমদার, শেষ মন্তব্যে কি বলবেন খুব ছোট্ট করে? শেষ মন্তব্য হলো যে আমরা এই যে এখন রোগের চিকিৎসা না করে রোগের উপসর্গ খুঁজছি। এই যে আমরা মন্ত্রী, এমপি, তাদের ছেলে মেয়ে, আত্মীয় স্বজনকে বাদ দেওয়ার চেষ্টা করছি, কিন্তু কেন তারা এদেরকে এই যে এইসব পদবিতে তারা কেন আনতে চেষ্টা করছে? দুটো কারণ। একটা হলো তারা এই যে একচ্ছত্রভাবে ক্ষমতা প্রয়োগ করতে চায় এবং অন্যায় করে পেয়ে যেতে পারে, সেই জন্য তারা একচ্ছত্রভাবে এই ক্ষমতা প্রয়োগ করতে চায়। আরেকটা হলো ফায়দাতন্ত্রের রাজনীতি, অর্থাৎ এইসব পদ পদবি পাওয়ার জন্য এত প্রবল প্রতিযোগিতা, কারণ এইসব পদ পদবি ওই যে পেলেই তারা বিভিন্ন রকম অন্যায় করতে পারে, অর্থবিত্তের মালিক হতে পারে। তো ওই রোগের মূল কারণ যদি চিহ্নিত করে সমাধান না করা হয়, এই যে এইসব করে উপসর্গ চিকিৎসা করে রোগ দূরীভূত হবে না, খুব একটা বেশি লাভ হবে না বলে আপনি মনে করছেন। অসংখ্য ধন্যবাদ ডক্টর বদিউল আলম মজুমদার। মোহাম্মদ শাহনওয়াজ, আপনি শেষ মন্তব্যে কি যোগ করবেন? আমি বলবো যে আসলে আমাদের বর্তমান ক্ষমতাসীন যে যারা আছেন তারা নিজেদের অবস্থান নিয়ে শঙ্কিত হয়ে যাওয়ার কারণে আত্মীয় স্বজন দিয়ে সব কিছু এলাকাটাকে কন্ট্রোলে রাখার, দখলে রাখার একটা প্রায় তারা করতেছে। এটা খুব খারাপ লক্ষণ, রাজনীতির জন্য এটা কোনো ভালো লক্ষণ না। গণতন্ত্র হলো যে জনগণ যাকে পছন্দ করবে তাকে ভোট দিয়ে নিযুক্ত করবে। আমি
একজনকে সামনে এনে তাকে ভোট দিতে বাধ্য করব, এটা গণতন্ত্র না। মানে এক্ষেত্রে নির্বাচন কমিশন তো সবসময় তার আইনের জায়গা বিষয় অনুযায়ী সে দায়িত্ব পালন করবে, আর যে বাস্তব যে অসঙ্গতি নির্বাচনে, সেই জায়গাতে নির্বাচন কমিশন কি কোনো ভূমিকা রাখতে পারে? আসলে খুবই কম রাখতে পারে, কারণ নির্বাচন কমিশন একটা আইন বিধিবদ্ধ একটা প্রতিষ্ঠান। জি, তো বিধির বাইরে যাওয়ার সুযোগ হলে তো সে মানে আইন ভঙ্গকারী হবে। কাজে তাকে আইনের ভিতর থাকবে, তুমি কি করতে পারবে কি করতে পারবে না, কি হলে কি হবে, এগুলো হ্যাঁ এই অবস্থা হলে তোমাকে এগুলো বলে এখন নিজে কিছু উদ্ভাবন ঘটাতে পারে কখন, যখন রাজনীতিবিদরা তাকে সহায়তা ঐক্য থাকে রাজনৈতিক দলগুলোর মধ্যে, ঐক্য থাকে, তারা সহায়তা করবে, একসাথে বসে অনেক কিছুই হতে পারে একসাথে বসে। কিন্তু রাজনীতিবিদরা তো বসেন না, বহুবার বলার পরে একটা দল তো আসে নাই, তো কমিশনের সাথে কথা বলতে আসে, কথা বলেন আপনি না, কথা ইলেকশন কথা বলতেই আসে না, তো কীভাবে এদেরকে মানাবে? এদেরকে সহনশীলতা থাকতে হবে, সহযোগিতা থাকতে হবে। তাহলে কথা না বলার পিছনে যে অভিযোগ, এই প্রশ্নটা আমরা রেখেছি বিভিন্ন সময়, সেগুলোর মধ্যে আস্থা এবং ভরসার জায়গাটা পায় না। এটা এক কথা, এটা খুব সহজ কথা। আস্থা না থাকার কারণটা কি? আপনি একটা খারাপ লোকের সাথে কথা বলে তো অনেক সময় ভালো জিনিস বেরিয়ে যেতে পারে। আগেই ধরে নেন যে লোকটা খারাপ হবে, তাহলে তো হবে না। আগে কথা বলেন, তারপর তার দোষ ত্রুটি খোঁজেন, কথাই বলবেন না, এটা তো আর হয় জি, না। অসংখ্য ধন্যবাদ সোহরাব হোসেন। না, কথা তো বলেছে বোধহয়, আপনারা যখন কমিশনের দায়িত্বে ছিলেন তখন কথা বলেন? আচ্ছা, বলেনি। এই বর্তমান নির্বাচনের কমিশনে কিন্তু বিএনপিকে কয়েক দফা আমন্ত্রণ জানিয়েছে, তারা আমাদের নানা রকম উদ্যোগ আয়োজন নিয়েছে। হ্যাঁ, না বলাটা তো ভালো না, কিন্তু কথা বলাটা অর্থবহ হয় যাতে। এখন সব কিছু হচ্ছে রাজনৈতিক সিদ্ধান্ত। নির্বাচন কমিশন এক ধরনের একটা কাঠামো, এর বাইরে না। এখন টিএন সেশনের কথা যদি বলি, সেটা অনেকে বলেন, তা আমাদেরকে একজন টিএন সেশন না হওয়া পর্যন্ত আমরা একটা ভালো নির্বাচন পাবো না। তবে মনে করি রাজনৈতিক নেতৃত্বের বোধহয় একটু উপলব্ধি করা উচিত যে যেভাবে একটা কথা বলতে ইচ্ছা জি 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 সেটা হলো টিএন সেশন অত্যন্ত নাম করা একজন ছিলেন নির্বাচন কমিশনার, প্রধান, তিনি ধমক দিতে পেরেছেন। না সেটা না, যেটা হয়েছে ওইটা একটু বিবেচনা করবেন। তাকে সরকার সমর্থন করেছে, কোর্ট সমর্থন করেছে। টিএন সেশনের সময় ওই যে কোর্ট এইটাতে মানে বাদ দিয়ে এটা করতে পারবে না, এটা করতে পারবে, আমি কোর্টকে দোষ দিচ্ছি না, এই অবস্থায় সে সুবিধা পেয়েছিল, সরকার তাকে সহযোগিতা করেছিল। এই কারণে সৌরভ ভাই বলেন। আমরাও তো চাইবো এরকমই একটি সরকার থাকুক। আমরা যে দলীয় তত্ত্বাবধায়ক সরকারের সময় ভালো নির্বাচন হয়, অপেক্ষাকৃত ভালো নির্বাচন, সেটি কি কারণে? যে খবরদারি কম থাকে, ক্ষমতাসীন দলের কি বলে প্রভাব প্রতিপত্তি কম থাকে, এবং মোটামুটি এক ধরনের কি বলে মাঠ সমতল এটা ভাবা হয়। কিন্তু এর থেকে বেরিয়ে আসার উপায় কি? উপায় রাজনৈতিক নেতৃত্বকে খুঁজতে হবে। সেটি এই উপজেলা সুদিন আসুক, নির্বাচন এবং রাজনীতিতে সুদিন আসুক, এই প্রত্যাশা রেখে শেষ করছি। সোহরাব হোসেন, মোহাম্মদ শাহনওয়াজ এবং ডক্টর বদিউল আলম মজুমদার, আপনাদের তিনজনকে অসংখ্য ধন্যবাদ আজকের আলোচনায় যোগ দেওয়ার জন্য। দর্শক, জেডএস RM নিবেদিত আওয়ার ডেমোক্রেসি অনুষ্ঠানটি আজ এ পর্যন্তই। জানিয়ে রাখছি, আওয়ার ডেমোক্রেসি অনুষ্ঠানটি শুক্র থেকে রবিবার রাত 11টা 20 সরাসরি সম্প্রচার হয়। সেটিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।